সকাল থেকে রাজধানী সহ কয়েক জায়গায় তুমুল বর্ষণ, সড়ক রাস্তায় পানি জমে ভোগান্তি, সারাদিনই বৃষ্টির পূর্বাভাস। অনিয়ম অব্যবস্থাপনায় দিন দিন যেন নরকে পরিণত হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল 18 জেলার যানবাহন, নির্মাণ ত্রুটির কথা বলছে পুলিশ। লোকাল গাড়ির কারণ আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে থাকে। ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচার ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো। ভোটের পর আতঙ্কের জনপদ সুজানগর উপজেলা পৌর এলাকা সহ 6 ইউনিয়ন জুড়ে হামলা ভাঙচুর, একে অপরকে দুষছেন জয়ী ও পরাজিত প্রার্থী। এক দল জিতলো আর ওই যে দল হারিয়ে গেল, যে নেতা হারিয়ে গেল তার কর্মীদের উপর হামলা ভাঙচুর, এ কোন ধরনের রাজনীতি? আমার লোকেরা বলছিল কোনো গণনা থেকে করলে তিনি তার দায়িত্ব তা। কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে ঝুম বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীরা। বৃষ্টি শুরুর পরেই ঢাকার সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। রাতেই দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল ঢাকা সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে শেওড়াপাড়া, মিরপুর 10, ভাসানটেক ও কাফরুল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান পানিও দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানির ঠেলে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা। কোথাও কোথাও সড়কের পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দা সহ ভাড়াটিয়ারা। জমে থাকা পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেককে। জলাবদ্ধতার আরও খবর জানতে চাই, রাজধানীর মৌচাকে আছেন শওকত মঞ্জুর শান্ত। শান্ত, জমে থাকা পানি কি সরতে শুরু করেছে? যারা বাইরে বেরিয়েছেন কিভাবে চলাচল করছেন? দেবাশিস, সামগ্রিকভাবে যদি মূল্যায়ন করতে হয় তাহলে বলবো যে বিগত কয়েক বছরের তুলনায় এই এলাকায় জলাবদ্ধতার পরিমাণ কিন্তু কমেছে, কিন্তু মূল সড়কের জলাবদ্ধতা নিরসন হলেও আমরা কিন্তু দেখছি যে মূল সড়কের সাথে যে সংযোগ গলিগুলো রয়েছে সেইখানে কিন্তু হচ্ছে জলাবদ্ধতা একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে যেই ডাক্তারগুলিতে রয়েছে মৌচাক এলাকার, সেখানে কিন্তু প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে বৃষ্টি শেষ হয়ে গেল, বৃষ্টি থেমে গেলেও সেখানে কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এবং এই ভেতরের এলাকার মানুষজন বলছিলেন যে আসলে তাদের যারা অফিসগামী রয়েছেন অথবা বিভিন্ন কাজে যাদের বেরোতে হবে তাদেরকে কিন্তু আসলে এই পানি মারিয়েই কিন্তু তাদেরকে এলাকা থেকে বের হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিক্সা পাচ্ছেন না, স্বাভাবিকভাবেই তাদেরকে এই নোংরা পানিতেই আসলে ভিজে তাদেরকে বের হতে হচ্ছে। এবং এই এলাকায় আমি দেখেছি যে আসলে মূল সড়কের যে জলাবদ্ধতা সেটি আসলে নিরসনের যে চেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা বেশ খানিকটা সফল হয়েছে। কারণ এর আগে আমরা দেখতাম যে রাজারবাগ, মালিবাগ সহ এখানের যে মূল সড়ক রয়েছে সেখানেই আমরা জলাবদ্ধতা দেখতাম, যেগুলো আসলে 1.5 থেকে 2 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 3-4 ঘন্টাও পানি অবস্থান করতো। সেটি অবশ্য অবস্থার উন্নতি হলেও পার্শ্ববর্তী যেই গলিগুলো রয়েছে অথবা নিম্নাঞ্চল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পানি নিরসন হচ্ছে না। এই নিয়ে আসলে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে সামনে বর্ষাকাল রয়েছে, এই সমস্যা যাতে দ্রুত নিরসন করা হয়। দেবাশিস, ধন্যবাদ শান্ত যুক্ত হওয়ার জন্য।
রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে কিংবা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এই পথের যাত্রীদের। অনিয়ম, অব্যবস্থাপনায় যানজট দিন দিন আরও তীব্র হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিয়াদা ইসলাম। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির দুটি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটেই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, কোনো লোক নাই, দেখবো যে সরকারি লোক নাই, দেখে না চলছে চলবো, গাড়ি যাতে নিচ দিয়ে না যেতে পারে, সব ব্রিজের উপর থেকে উঠবো, এই পরিকল্পনা সেটাই মনে ছিল। যাত্রী নামাই দিয়ে আইনে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়, তো কোনো পরোয়া নাই। পরোয়া নাই, আমরা রেকার লাগাই, মামলা করে ডিল করে আমি কী করবো। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখড়া পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে যায়। সার দিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই, তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এই জাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশী পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে যখন একটা মানুষের সুবিধা যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইনসম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন, সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা খোরাকি নেয়, দেখেছে আপনার কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু খোরাকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয়। প্রত্যেকটা ফুটপাতের নিচে যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, তো একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায় এড়ালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচারের ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা দুই পিলারের মধ্যবর্তী স্থানগুলোকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জমি অধিগ্রহণের ধীর গতিতে গতি পাচ্ছে না ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্পের সিলেট অংশ। এই প্রকল্পের সিলেট জেলায় জমি অধিগ্রহণ করতে হবে প্রায় 60,000 শতাংশ, অথচ 14 মাস আগে প্রকল্প শুরু হলেও এখনও 1% জমি অধিগ্রহণ করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। জমি না পেলে কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অধিগ্রহণের ধীর গতির জন্য নানা জটিলতার কথা বলছেন জেলা প্রশাসক। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় এমপিও। ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 262 কিলোমিটার 6 লেন প্রকল্পের 92 কিলোমিটার সিলেট জেলায়। গত বছরের মার্চে সিলেট অংশে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শর্ত ছিল 270 দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে জমি, কিন্তু তা করতে পারেনি জেলা প্রশাসন। সে কারণে 14 মাসে কাজ হয়েছে মাত্র 5%। যেসব জায়গাতে আমাদের কাজের স্কোপ আছে সেসব জায়গায় আমরা কাজগুলো আগে নিচ্ছি,
তো আমাদের অগ্রগতি বলা যায় যে 5%। আমরা এই সময়টাকে আমরা কভার করতে পারবো, মানে এই মুহূর্তে যদি বুঝে পাই। কিন্তু এর চেয়ে যদি আরও লেট হয় আমরা জমিগুলো বুঝে পেতে, তাহলে আসলে আমাদের প্রকল্পটা দীর্ঘায়িত হবে। সড়ক জনপদের কর্মকর্তারা বলছেন এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ সিলেট জেলায়, তাই অধিগ্রহণকৃত ভূমির পরিমাণও বেশি। সব জটিলতা দূর করার চেষ্টা চলছে। এখনো আমরা কোনো জমি বুঝে পাইনি, তো আশা করি যে ডিসি অফিস এখন যেভাবে কাজ করতেছে খুব শীঘ্রই আমরা আমাদের জমিগুলো বুঝে পাবো এবং আমরা আমাদের কাজগুলো আগে নিতে পারবো। আগামী 6 মাসের মাঝে তাদের জমি আমরা কিছু হস্তান্তর করতে পারবো এবং এক্সিস্টিং রাইট অফ ওয়েতেও কিন্তু আমাদের কিছু জায়গা আছে, 120 ফিট জায়গা আছে, কত 80 ফিট জায়গা আছে। এই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ রয়েছে। জমি অধিগ্রহণে যাদের ভূমিকা মুখ্য তারা বলছেন জমি হস্তান্তর শুরু করতেই সময় লাগবে আরো 6 মাস। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার এই ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে খুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রকল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। গভীরভাবে চিন্তা করা উচিত প্রজেক্ট কমপ্লিশন কিভাবে অন টাইম করা যায়। এইটা না করলে সরকারের দুর্নামও হচ্ছে আর খরচ হতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন, কিন্তু যথাসময়ে খরচ কাজটা না হওয়ার ফলে খরচ কয়েক গুণ বেড়ে যায়। 1 কিলোমিটার জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনার 500 থেকে 1000 লোক এই জমির মালিক। তো এত সংখ্যক মালিককে ফেস করে আইনগত প্রক্রিয়া সম্পাদন করে সেগুলো একটা পর্যায়ে নিয়ে এসে সেগুলো মিট আপ করতে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর একে আব্দুল মোমেনের মতে বিদেশি অর্থায়নে করা প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ না করতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের, তৈরি হয় নানা জটিলতা। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। জলাবদ্ধতায় ভোগান্তির আরও খবর জানবো আমরা। রাজধানী শেওড়াপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, জমে থাকা পানি কি সরছে? সড়কে যানবাহনের সংখ্যা কি বেড়েছে? যারা বাইরে বেরিয়েছেন কিভাবে চলাচল করছেন? জি, আসলে দেবাশিস, আজকে ঠিক 7টার পরে 7টার দিকে রাজধানীতে তীব্র শুরু হয়। মোটামুটি 30 মিনিট 45 মিনিটের 1.5 ঘন্টার এই বৃষ্টিতে পুরো রাজধানী ভেসে গেছে। যদি ঘন্টাখানেক বৃষ্টি থেমেছে, তো এই বৃষ্টি পানিটা কমতে শুরু করেছে। তো এখন যেটা সেই প্রতিচ্ছবি আমরা দেখছি যে ভোগান্তিটা আসলে কত তীব্র ছিল। রাজধানীর মিরপুর এলাকা থেকে শুরু করে মিরপুর এই দিক দিয়ে ধানমন্ডি বা নিউ মার্কেট এলাকায় এবং এর ফলে বিভিন্ন অলিগুলিতে, আমি এখন আছি শেওড়াপাড়া এলাকায়, তো শেওড়াপাড়া এলাকা থেকে কাফরুল, অন্যদিকে ভাসানটেক এলাকার কিছু অংশ, অর্থাৎ কিছু কিছু এরকম আবাসিক এলাকাগুলো আসলে পানিতে ভেসে গেছে এবং পানিতে ভেসে যাওয়ার ফলে পথচারীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। আর যেহেতু ভোরের দিকে বৃষ্টিটা হয়েছে, তো ওই সময়টাতে মানুষ আসলে সেরকম ভোগান্তিতে পড়েনি। পরবর্তীতে এখন এই যে 8টা 9টার পরে যখন আসলে কর্মব্যস্ত মানুষ বা অন্যান্য রাস্তায় বের হয়েছে বিভিন্ন কারণে, তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। এলাকা বা রাস্তার মোড়ে মোড়ে যানজট, জলজট বা পানির জট থাকার কারণে পথচারীরা তো ঝামেলায় পড়েছে। যেমন হয়েছে এই পানির কারণে পথচারীরাও আসলে সেরকম সমস্যাগুলো তৈরি হয়েছে। আসলে এই যেসব আবাসিক এলাকায় পানি বাঁধার খবর আমরা পেয়েছি, বা নিউ মার্কেট এলাকা বা ধানমন্ডি 27-এর মোড়ের যেসব এলাকায় পানি আসলে বাঁধে, সেটা প্রতি বছরই এইসব এলাকায় এই ভোগান্তিগুলো হয়। প্রতি বছরই আসলে এইসব এলাকায় জলাবদ্ধতা হয়, মানুষের ভোগান্তি হয়। কিন্তু এখানকার এলাকাবাসীর প্রশ্ন বা এলাকাবাসীর অভিযোগ যে এই সব জলাবদ্ধতা নিরসনে প্রতি বছরে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, তো এই জলাবদ্ধতা নিরসনে আসলে তেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে। কারণেই বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে এই ব্যাপারে তাদেরকে নজর দেওয়ার জন্য দিচ্ছে বা দাবি জানাচ্ছেন এখানকার ভুক্তভোগী যেসব মানুষ তারা। দেবাশিস, ধন্যবাদ মনির যুক্ত হবার জন্য। তুমুল বর্ষণে দেশের বিভিন্ন স্থানে সড়কে পানি জমেছে, ভোগান্তিতে সাধারণ মানুষ, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। এবারে মুন্সিগঞ্জে যেতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। মুন্সিগঞ্জের সড়কের কি অবস্থা দেখছেন? বৃষ্টি কি এখনো হচ্ছে?
দেবাশিস, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে এবং সকাল 8টার পর থেকে কিন্তু বেশ ভারী বর্ষণ হয়েছে প্রায় ঘণ্টাব্যাপী মুন্সিগঞ্জে, এবং এই বর্ষণের কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জের যে বিস্তৃত এলাকার ফসলি জমি, বিভিন্ন এলাকার রাস্তাঘাট কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে আসলে মুন্সিগঞ্জের আসলে নদী বেষ্টিত হওয়ায় প্রধান সড়কগুলোতে পানি জমাট না বাঁধলেও কিন্তু আসলে যেসব অভ্যন্তরীণ সড়ক রয়েছে, বিশেষ করে যেসব সড়কে আসলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, সেসব সড়কগুলোতে কিন্তু আসলে পানির আমরা চিত্র দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছে, এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড, এবং ইউনিয়ন হলেও কিন্তু এই এলাকাটিতে কিন্তু আসলে পানি জমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই এলাকার যে পথচারীরা আছে তারা কিন্তু আসলে পানি পাড়িয়ে কিন্তু তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি করতে হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বলছে যে প্রতি বছরই যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু তাদের যে এলাকার সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে জমাট বেঁধে যায়, এবং যে কারণে কিন্তু আসলে কখনো পায়ের পাতা পর্যন্ত পানি হয়, কখনো আবার হাঁটু পানি হয়, এবং এইসব পানিতে কিন্তু আসলে এই মুহূর্তে তাদের কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে। এবং আমরা দেখছি যে আসলে যে নারী পুরুষ স্কুলের শিক্ষার্থী শিশুরা কিন্তু এসব পানি পাড়িয়ে কিন্তু আসলে তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি চালাতে হচ্ছে, যে কারণে কিন্তু একটি দুর্ভোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছিল যে পুঁই শাক, পালং শাক সহ যেসব শাক জাতীয় যে সবজিগুলো রয়েছে সেসব সবজির জমিতে কিন্তু পানি বাঁধলে দেখা যাচ্ছে যে এইসব জমি যে পানি কিন্তু আসলে কারণে শাকসবজি পচে যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে কিন্তু গত 1 ঘন্টার বৃষ্টিপাতে কিন্তু একটি বেশ বিরূপ একটি প্রভাব পড়েছে মুন্সিগঞ্জের সড়কে এবং একই সাথে কৃষি জমিতে। দেবাশিস, ধন্যবাদ সাকিব যুক্ত হবার জন্য। ভোটের পর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে পাবনার সুজানগর উপজেলা। পৌর এলাকা সহ 6টি ইউনিয়ন জুড়েই ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। আতঙ্কে বাড়ি ছাড়া অনেকে, এজন্য জয়ী আর পরাজিত প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন। হয়েছে 5টি মামলাও, গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সুজানগর উপজেলার নির্বাচন পরবর্তী চিত্র, বাড়িতে বাড়িতে তাণ্ডবের চিহ্ন। ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব, পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিন। ফল ঘোষণার পর থেকেই ছড়ায় উত্তেজনা, সংঘাত। পৌর এলাকা সহ 6টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। এর মধ্যে বেশি তাণ্ডব চালানো হয়েছে সাগরকান্দি ইউনিয়নে। আতঙ্কে সাধারণ মানুষ। ঘরের ভিতর ঢুকে আমার ঘরে এমন তছনছ করে আমার ঘরের সব জিনিসপাতি লুট করে নিয়ে গেছে। আমার আব্বুকে তো মারছে আমাদের বাড়ি ঘর দেখেন কিভাবে ভাঙছে। হোয়াটসঅ্যাপ দিতে গেছেন, সেই ইস্যুতে আসে কোনো কথা নাই, 7টা সাড়ে 7টার দিক আসে ভাঙচুর শুরু করছে। যে এক দল জিতলো আর ওই যে দল হারিয়ে গেল, যে নেতা হারিয়ে গেল তার কর্মীদের উপর হামলা ভাঙচুর, এ কোন ধরনের রাজনীতি? নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলার ঘটনায় একে অপরকে দুষছেন দুজনেই। ভোট পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত কিছুটা করেছে, ভোট যখন পার হয়ে যাবে অবশ্যই মানুষগুলো, সকল মানুষ আমাদের দলের লোক, আমাদের দায়িত্ব ছিল যেই নির্বাচিত হই এই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখা। কিন্তু উনি কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। ঘটনা দু এক জায়গায় ঘটছে, এটা অস্বীকার করার নেই। আমি অফিসারকে এরকম নির্দেশনা দিচ্ছি, আমার লোকেরা বলছি যে কোনো গোলমাল ফেসাদ করে না, করলে কিন্তু তার দায়িত্ব তার। আমি পুলিশকে অলরেডি বলছি যে যেই করুন তার ধরে তার। পুলিশ বলছে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে, আনা হচ্ছে আইনের আওতায়। নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এরপরে যারা যেসব দুষ্কৃতিকারী বা যারাই হচ্ছে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন হবে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে কমপক্ষে 16 জন। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।